দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় এনডিএতে আশঙ্কা, নীতি আয়োগের বৈঠকে নীতিহীনতাই প্রকট হয়ে উঠল। মোদিজি কী উদ্দেশ্যে পরিকল্পনা পর্ষদ ভেঙে নীতি আয়োগ গঠন করেছিলেন তা ক্রমশ দেশের মানুষের কাছে স্পষ্ট হতে শুরু করেছে। এমনিতেই ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীদের অনেকেই এই বৈঠকে না যাওয়ার কথা আগেই ঘোষণা করে দিলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দিয়েছিলেন। পশ্চিমবঙ্গ ভারতের একটি বড় রাজ্য। উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র বাদ দিলে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যগুলো ছোট, কিন্তু নীতি আয়োগের বৈঠকে পশ্চিমবঙ্গের চেয়ে অনেক ছোট রাজ্যকেও অনেক বেশি সময় বলতে দেওয়া হয়েছে। কিন্তু যখন বাংলার মুখ্যমন্ত্রী মাত্র 5 মিনিটের জন্য বলতে শুরু করেন, তখনই মাইক বন্ধ করে দেওয়া হয়। এই অভিযোগ কোনো মিডিয়ার বা কোনো সাংবাদিকের ব্যক্তিগত সংবাদ পরিবেশনা নয়, এটি বঙ্গের মুখ্যমন্ত্রীর নিজস্ব অভিযোগ। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে তাকে বলতে বাধা সৃষ্টি করায় নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেছেন। যদিও শাসক দলের তরফে অস্বীকার করা হয়েছে তারা মাইক বন্ধ করেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে অভিযোগ করেছেন। এইভাবে সত্য মিথ্যে বিতর্ক যাই চলুক না কেন, এটা সত্য যে নীতি আয়োগের বৈঠকটি ছিল শুধুমাত্র এনডিএ প্রতিনিধিদের বৈঠক। কারণ এতে এনডিএর শরিক দলের মুখ্যমন্ত্রী এবং বিজেপি দলের মুখ্যমন্ত্রীদের যতটা সময় দেওয়া হয়েছে, সেই তুলনায় একমাত্র বিরোধী দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের 1/3 সময়ও দেওয়া হয়নি। মমতা তার বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই বাংলাকে বঞ্চনার কথা তুলে ধরেছেন এবং একে একে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া, আবাস যোজনায় টাকা না দেওয়ার মধ্য দিয়ে মোদিকে নিশানা করতেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেই তিনি নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেছেন এবং তিনি আর কোনোদিন নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না বলে দিয়েছেন। এক কথায় নীতি আয়োগ এর কোনো সার্থকতা আর রইল না, কারণ এই দেশের বেশিরভাগ বিরোধী শাসিত রাজ্যেই কংগ্রেস ক্ষমতায়। কংগ্রেস আগেই বৈঠকে যোগ দেবে না জানিয়ে দেওয়ায় ইন্ডিয়া জোটের আম আদমি পার্টি ছাড়া কেবলমাত্র তৃণমূল কংগ্রেস শাসিত বাংলার মুখ্যমন্ত্রী যোগ দেওয়ায় মোটামুটিভাবে ধরে নেওয়া হয়েছিল নীতি আয়োগের বৈঠক শুধুমাত্র অকংগ্রেসি দলের মুখ্যমন্ত্রীদের নিয়েই অনেকটা সফল মোদিজির নেতৃত্বাধীন নীতি আয়োগ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক থেকে ওয়াকআউট করার পর যেভাবে জানিয়ে দিয়েছেন যে আর কোনোদিন এই বৈঠকে যোগ দেবেন না, এতে নীতি আয়োগ একটি একতরফা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার কমিটি ছাড়া আর কিছুই নয়। এখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ কথা। নীতি আয়োগের বৈঠকে এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যোগ দেননি, অথচ নীতিশ কুমার এনডিএর একজন অন্যতম শরিক। মাত্র কয়েকদিন আগে বাজেটে বিহারের জন্য বেশ কিছু আর্থিক প্যাকেজ এবং উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেই সময় নীতিশ কুমারকে বেশ খুশি দেখাচ্ছিল, কিন্তু এই কয়েকদিনের মধ্যে আবার কি ঘটল যে নীতিশ কুমার নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন না, তিনি পাটনায় রয়ে গিয়েছেন। রাজনৈতিক মহলে নীতিশ কুমারের নীতি আয়োগের বৈঠকে না যাওয়া নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে এবং তা হওয়া স্বাভাবিক। নীতিশ কুমার কখন কী করেন তা কেউ বলতে পারেন না, কারণ নীতিশ কুমার শুধু অর্থ পেলেই খুশি হওয়া নয়, চন্দ্রবাবু নাইডু যেখানে বিশাল পরিমাণ আর্থিক প্যাকেজ পেয়ে একেবারে খুশিতে গদগদ হয়ে নীতি আয়োগের বৈঠকে 20 মিনিট বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়ে আরও খুশি হয়ে রাজ্যে ফিরেছেন। সেখানে নীতিশ কুমারের মনে কী ভাবনা কাজ করছে সেটাই হচ্ছে প্রধান প্রশ্ন। আর অল্প কিছুদিন পরেই মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন, এই 4টিতেই বিজেপির অবস্থা ভালো নয়। তবে হরিয়ানা এবং ঝাড়খণ্ডে মাঝামাঝি অবস্থায় রয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। দিল্লিতে যখন নীতি আয়োগের বৈঠক চলছে, ঠিক সেই সময়ে পাটনায় ঝাড়খণ্ডের জেডিইউ নেতাদের নিয়ে বৈঠক করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই বৈঠকের গুরুত্ব এতটাই যে নীতিশ কুমার নীতি আয়োগের বৈঠকে না গিয়ে ঝাড়খণ্ড নিয়ে বৈঠক করতে শুরু করেন, কারণ ঝাড়খণ্ডে কিছুদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে তার দল কী ভূমিকা নেবে সেটা ছিল মুখ্য বিষয়। সেখানে পিছিয়ে পড়া বর্গের ভোট এবং কর্মীদের ভোট কোন দিকে যাবে সেটা বড় বিষয়।
যেভাবে উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনে দলিত, অতিদলিত এবং পিছিয়ে পড়া কর্মী ভোট বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়ে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের দিকে চলে গিয়েছে, সেখানে ঝাড়খণ্ডের এই ভোট ব্যাংক যদি নিজেদের দিকে টানতে সক্ষম হতে পারে জেডিইউ, তাহলে বিহার বিধানসভা নির্বাচনের আগেই মোদি অমিত শাহের উদ্দেশ্যে নতুন বার্তা দেওয়া সম্ভব। এই নিয়ে রণকৌশল তৈরি করতে ব্যস্ত মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কারণ ইতিমধ্যে নীতিশ কুমার জেনে গিয়েছেন আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে জেডিইউ বিজেপি একসাথে লড়ার কথা থাকলেও নীতিশ কুমারের পরিবর্তে বিজেপি তার নিজস্ব কাউকেই মুখ্যমন্ত্রী করতে চাইবেন। এই বিষয়টি প্রায় নিশ্চিত করে দিয়েছেন বিহারের এক প্রভাবশালী বিজেপি নেতা। তবে বিহার বিধানসভা নির্বাচন পর্যন্ত নীতিশ কুমারকে সঙ্গে রেখে চলতে চাইছে বিজেপি, যাতে নির্বাচনের পর সুযোগ পেলেই একটা কিছু করা যায়। যদি এতদিন পর্যন্ত হাতের মুঠোয় রাখা যায়, তাহলে যে কোনো সময়ে জল থেকে মাছকে আলগা করার মতো ছুঁড়ে ফেলা যাবে, যেমনটা হয়েছে মায়াবতীর দলের, আকালির এবং শিবসেনার কিংবা এনসিপির। তেমনই অবস্থা যে বিহার বিধানসভা নির্বাচনের পর নীতিশ কুমারেরও হতে পারে, সেই বিষয়টি কিন্তু নীতিশ কুমারের মতো চতুর নেতৃত্বের পক্ষে না বোঝার বিষয় নয়। তাই নীতিশ কুমারও তার অবস্থান নিয়ে ভাবছেন। একই সাথে তিনি লালু তেজস্বীর সাথেও যেমন সম্পর্ক রেখে চলেছেন, তেমনি বিজেপির সঙ্গেও সম্পর্ক রাখছেন। আবার আরজেডি নেতা তেজস্বীর ভাবনা চিন্তার সাথে নীতিশ কুমারের চিন্তা ভাবনারও অনেকটা মিল রয়েছে। এরা দুজনেই জাতি গণনার উপরে জোর দিয়েছেন, যেটা বিজেপির পছন্দ নয়। যত দিন যাবে এই নিয়ে দ্বন্দ্ব আরও প্রকট হতে বাধ্য। তাই আগামী 4 রাজ্যের বিধানসভা নির্বাচনের পরেই নীতিশ কুমার কী পদক্ষেপ নিতে পারেন তা নিয়ে আগাম কিছু বলা না গেলেও এনডিএ জোটের নেতাদের মনে আশঙ্কা কিন্তু বাড়ছেই বলা চলে। নীতি আয়োগের বৈঠকে এনডিএর প্রধান শরিকি দলের একজন মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি কিন্তু এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিচ্ছে বলে রাজনৈতিক মহলের অভিমত। বিহারে বিজেপির কোনো মুখ নেই যার উপর আস্থা রাখা যায়। আগামী 2রা অক্টোবর নিজের দলের আনুষ্ঠানিক পথ চলার কথা ঘোষণা করবেন প্রশান্ত কিশোর। তার আগে তিনি বিহারের জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন, বলছেন নীতিশ কুমারের রং বদলের কথা। অমিত শাহ বিহারে গিয়ে বলেছিলেন নীতিশ কুমারের জন্য দরজা বন্ধ, সেই দরজা তিনি খুলে দিয়েছেন। সেই কথাও বলছেন জনস্বরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর আরজেডিকেও নিশানা করেছেন। তিনি বলছেন যে তেজস্বী যাদব নীতিশ কুমারকে পল্টু চাচা বলে ডাকতেন, পরে তার প্রশংসা করেছিলেন। আবার বিচ্ছেদ হওয়ায় এখন সাবধানী কথা বলছেন। আসন্ন বিহার নির্বাচনী টার্গেট প্রশান্ত কিশোরের। তার দল 243টি আসনেই প্রার্থী দেবে। স্বাভাবিক কারণে তিনি বিজেপিকে নিশানা করছেন। তবে তিনি বিহার বিজেপিকে নিয়ে বড় প্রশ্ন করেছেন। তিনি বলছেন যদি নরেন্দ্র মোদীকে বাদ দেওয়া যায়, তাহলে বিহারে বিজেপিতে এমন কোনো মুখ নেই যাকে দেখে মানুষ ভোট দেবে। তিনি বলেছেন বিহারের বিজেপির অবস্থা এমনই যে তারা মাছের মতো মুখ খুঁজছেন। তিনি দাবি করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব এমন এক মুখ খুঁজছে যাকে সামনে রেখে কিংবা মানুষ তাকে বিশ্বাস করে ভোট দিতে পারে। তিনি বলেছেন বিহার বিজেপিতে কি আছে, পুকুরে মাছ ধরতে মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ে ঠিক সেইভাবেই বিহারের বিজেপি মুখ খুঁজছে। প্রশান্ত কিশোর বলেছেন বিহারের বিজেপি সভাপতি যখন পুরনো দল থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন তিনি পেয়েছিলেন মাত্র 6,000 ভোট। তিনি বলেছেন বিহারের বিজেপি সভাপতি লালু নীতিশ মাঝি সরকারের মন্ত্রী ছিলেন, আর আজ তিনি বিজেপিকে বাঁচাতে মাঠে নেমেছেন। জনগণের উদ্দেশ্যে প্রশান্ত কিশোর বলেছেন তিনি প্রতিদিনই বলছেন গত 30 বছরে বিহারের সাংসদ বিধায়কেরা 1200 থেকে 1500টি পরিবার থেকে এসেছেন। আজ তারা যে যে দলেই থাকুন না কেন, যে কারণে বিজেপির মতো দল নতুন কাউকে খুঁজে পাচ্ছে না। প্রশান্ত কিশোর বলেছেন আজ বিহারের বিজেপির কোনো মুখ নেই যার উপরে মানুষ আস্থা রাখতে পারে। তিনি বলেছেন বিজেপির এমন কোনো কণ্ঠস্বর নেই যে পাবলিক প্ল্যাটফর্ম থেকে কথা বলতে পারেন। বিজেপির এমন কোনো নেতা নেই যার শক্তিতে তারা বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারে। নীতি আয়োগের সভায় ছিলেন না 9 মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠক বয়কট করে নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শনিবার কলকাতায় ফিরে জানিয়েছেন তার বক্তব্যের 5 মিনিট হতে না হতেই বেল টিপে থামানো হয়েছে। তবে নীতি আয়োগের সিইও
VVR সুব্রমণ্যম জানিয়েছেন, প্রত্যেকে কতক্ষণ বলবেন তা নির্ধারিত। প্রত্যেক টেবিলের সামনে সেই সময়ে ডিসপ্লের ব্যবস্থা ছিল। শনিবার নীতি আয়োগের সিইও সাংবাদিক সম্মেলনে বলেছেন,